যেখানে সবাই বাদ, শুধু বাংলাদেশটাই থাক। মত প্রকাশের স্বাধীনতা হোক না কারো মাথা ব্যথা, তাতে আমাদের নেই কোনো ঠেকা। জবান বন্ধ হোক কাজ, চলুক কথার কাজ। আহা কে ইচ্ছে আনকার। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখন কেএইচকে আনকাটের এই পর্বটি রেকর্ড করছি তখন সারা বিশ্ব একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। The United States hit Venezuela with a large-scale strike early Saturday. সেই আমেরিকার 47th প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। এবছরের শুরুতে তিনি ভেনেজুয়েলাতে আক্রমণ করেন এবং সেখানকার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফকে কিডন্যাপ করে নিয়ে আসেন। এই মুহূর্তে তার আমেরিকান কোর্টে তাদের বিচার চলছে। একই সাথে তিনি কলম্বিয়া, কিউবা, কানাডা, গ্রিনল্যান্ড এবং সেই সাথে ইরান এই দেশগুলোতে আক্রমণের হুমকি দিয়েছেন। যেই দেশটা সারা পৃথিবীতে গণতন্ত্রের নামে তাদের ঝান্ডা উঁচিয়ে বেড়ায়, সেই দেশটাই আজকে পৃথিবীর সোভরেন কান্ট্রি যেগুলো আছে অনেকগুলো দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হয়েছে। Cuba is ready to fall, and India also is falling. Mexico has to get their act together. We need Greenland. শুধু তাই নয়, আমেরিকার ভিতরে ডোনাল্ড জে ট্রাম্পের নেতৃত্বে আইস এবং বর্ডার পেট্রোল তারা ইলিগাল ইমিগ্রেশনের উপরে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। বিভিন্ন শহরে তারা যাচ্ছেন এবং আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকান ল এগুলোর কোনো পরোয়া না করে তাদের যেভাবে মনে হচ্ছে সেভাবেই তারা বিভিন্ন ধরনের অনৈতিক অভিযান চালাচ্ছেন। এই যখন আমেরিকার অবস্থা, ঠিক সেই সময় বাংলাদেশ তার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশটাই থাক। এই দেশের মানুষ আপনারা জানেন একটি স্বৈরাচারী সরকারের লম্বা সময়ে শাসনকালে তিনটি নির্বাচনে সঠিকভাবে ভোট দিতে বঞ্চিত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের দরকার একটি স্বচ্ছ, সুন্দর এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচন নিয়ে আমাদের অনেক আশা, অনেক প্রত্যাশা। এরই সাথে আমাদের গণভোট হবে, যেখানে যে সংস্কারগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত 1.5 বছরে তারা বিভিন্ন সংস্কার নিয়ে যে কাজ করেছে সেগুলোর একটা ম্যান্ডেট বা জুলাই ম্যান্ডেটের উপরে জাতি গণভোটে হ্যাঁ বা না ভোট দিবে, যেটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একটি আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে একটি খুবই তাৎপর্যপূর্ণ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যারা দোসর আছে, সেটা দেশের অভ্যন্তরে হোক বা দেশের বাইরে হোক, তারা অত্যন্ত তৎপর। তারা চাচ্ছে যে করেই হোক এই নির্বাচনটাকে কলঙ্কিত করা যায় কিনা, এই নির্বাচনটাকে বানচাল করা যায় কিনা। বাট আমার মনে হয় সার্বিকভাবে বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচন হোক। সেই নির্বাচনে তাদের নির্বাচিত প্রতিনিধিরা ভোটে জয়ী হয়ে সংসদে ফিরে যাক। বাংলাদেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটা আবার ফিরে আসুক, যাতে যে গণতন্ত্রের জন্য আমরা এত লড়াই করলাম সেটার দিকে আমরা আবার ধীরে ধীরে এগিয়ে যেতে পারি। বাংলাদেশের গণমাধ্যমের আমি বলবো যে বাংলাদেশের গণমাধ্যমের আসলে ডিএনএ নষ্ট হয়ে গেছে, যার কারণে যখনই যেদিকে নদীর স্রোত সেদিকেই নৌকার পাল। চামচামগিরি করতে গিয়েই কিন্তু আজকে হাসিনা ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল। হাসিনা কিন্তু একা ফ্যাসিস্ট হতে পারিনি, তার আশেপাশে ডাইনে বামে আমরা বিশেষ করে, আমি সংবাদ মাধ্যমকে আমি দায়ী করব। তখনকার সংবাদ মাধ্যম আজকে হাসিনাকে ফ্যাসিস্ট এবং খুনি হতে সাহায্য করেছে। বিগত 17 বছর আমরা দেখেছি তারা কিভাবে পতিত আওয়ামী লীগ সরকারের গুণগান গেয়েছে, তাদের ছত্রছায়ায় তারা ছিল। গণমাধ্যমের যারা ওনার ছিল, ব্যবসায়ীরা বা যারা আসলে গণমাধ্যম ওন করার কোনো যোগ্যতা নাই, সেই মানুষগুলো কিভাবে পা চেটেছে, দালালি করেছে।
তো এখন তাদের কাছে মনে হচ্ছে যে প্রবাবলি বিএনপি ক্ষমতায় আসবে, তাই তারা তাদের ভোল পাল্টে ফেলছে। এখন তারা আবার বিএনপির দিকে অনেক বেশি ঝুঁকে গেছে। আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। আমরা যতই বলি যে নিরপেক্ষ গণমাধ্যম, বাংলাদেশে আসলে নিরপেক্ষ গণমাধ্যম তখনই দাঁড়াবে যখন গণমাধ্যমের মেরুদণ্ডটা শক্ত হবে। আমরা দেখেছি ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের যে মেইন স্ট্রিম মিডিয়া ওইভাবে শক্তভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। আসলে পারবে কিভাবে? ওই যে বললাম, ডিএনএ নষ্ট হয়ে গেছে। তারা দেখেছেন যে তাদের অফিস পুড়ে গেছে, এবং পুড়ে গেছে হিসাব করে দেখুন হাদির মৃত্যুর 20 মিনিটের মধ্যে, অর্থাৎ তার আগেই টার্গেট ছিলেন যে কোনো উপায় হোক প্রথম আলো এবং ডেইলি স্টারকে ধ্বংস করতে হবে। এক্ষেত্রে বিদেশে 2-1 পডকাস্ট বক্তা খুব খারাপ ভূমিকা রেখেছেন, এটা অন্যায়। এটার সাথে টেক্কা দিতে হলে বাংলাদেশের গণমাধ্যমের নীতি নৈতিকতা আদর্শকে আবার নতুনভাবে চাঙ্গা করতে হবে। কিন্তু মতিউর রহমান এবং মাহফুজ আহমদকে বুঝতে হবে, যখন নয়া দিগন্ত এবং সংগ্রাম আক্রান্ত হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি, আমি দেখিনি। আমার কাগজে যখন বন্ধ হয়ে গেল, মৌচিক বন্ধ হয়ে গেল, আমিও তাদের পাশে পাইনি। আজকে তারা চাচ্ছেন এবং আপনারা সবাই চাচ্ছেন যে সব সাংবাদিক যেন ঐক্যবদ্ধ হই, আমিও সেটা চাই। কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরও গুণ থাকতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে আসলে গণমাধ্যমের থেকেও সিটিজেন জার্নালিজম ইজ মোর ইম্পর্টেন্ট, মোর পাওয়ারফুল, এবং ইটস এ লং প্রসেস। এটা ওভারনাইট হবে না, কারণ যেই মানুষগুলো গণমাধ্যমের ভেতরে এখন আছে ম্যাক্সিমামই ওই যে ভেতরটা কলুষিত হয়ে গেছে। আনলেস তারা এই জায়গাটা ছেড়ে চলে যায় এবং নতুন মানুষ এখানে আসে যারা ওয়েল ট্রেইনড, ওয়েল এডুকেটেড, যাদের নীতি নৈতিকতা অনেক সলিড, এই জায়গাটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম, এবং এটা চেঞ্জ হতে হলে বা পরিবর্তন হতে হলে সময় লাগবে। আমি মনে করি অন্তর্বর্তী সরকার ব্যর্থ না, একদম এক কথায় যদি বলি। যদি ব্যর্থ হতো বাংলাদেশে গৃহযুদ্ধ হতো। এখন আসি সফলতার মিটারে তারা কোন জায়গায়। হ্যাঁ, এই সুযোগ বাংলাদেশে আবার কবে আসবে আমরা জানি না। তাদের অনেক পলিসিতে অনেক ভুল ছিল। নাম্বার 1 ছিল তাদের এই যে ছোট্ট একটা উপদেষ্টা পরিষদ। বাংলাদেশে এত ট্যালেন্টেড লোক থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আশেপাশের কিছু লোকজন এবং কিছু এনজিও কর্মী এবং যাদেরকে তিনি নিয়েছেন তাদেরকে নিয়ে তিনি এতদিন এই 17 মাস দেশ পরিচালনা করেছেন। এখানে তার উচিত ছিল আরও ট্যালেন্টেড মানুষদেরকে নিয়োগ দেয়া। কেন তিনি দিলেন না সেটার উত্তর তিনি দিতে পারবেন। ওনার উপদেষ্টা পরিষদে যারা দুর্নীতি করেছে, যেগুলো যদিও এই মুহূর্তে তো এগুলো আর প্রকাশ পাবে না, এগুলো আসবে নেক্সট গভর্নমেন্ট আসার পর যদি দুদক সেখানে ইনভেস্টিগেট করে, তারা আসলে দুর্নীতি করেছে কিনা, করলেও কী ধরনের দুর্নীতি করেছে সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের ফরেন পলিসি যদি আমি বলি যে ওই জায়গাটাও অনেকটা দুর্বল ছিল, যদিও ভারত আমাদের প্রতি অত্যন্ত অন্যায়ভাবে, স্পেশালি ভারতীয় মিডিয়া এবং বর্তমান ভারতীয় যেই সরকার, বিজেপি সরকার, তারা আমাদের এগেনস্টে একদম আর্চ রাইভাল হিসেবে কাজ করেছে। তারপরও আমার মনে হয় যে এটাকে আরও ট্যাক্টফুলি হ্যান্ডেল করা যেত। পররাষ্ট্র নীতি যেটা বলে সেটা ভারতের সাথে একদমই ভেঙে পড়েছে। অন্যান্য দেশের সাথে কতটুকু সফল আছে আমি জানি না। এবং এই যে ভারত প্রীতি বা পাকিস্তান প্রীতি, মানে ভারতের এগেনস্টে গেলেই পাকিস্তান প্রীতি বেড়ে যায়, পাকিস্তানের এগেনস্টে গেলে ভারত প্রীতি বেড়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে এই দুইটা দেশই সময়ে সময় আমাদেরকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, এবং সুযোগ পেলে তারা আবার করবে। তো আমাদেরকে এই ব্যাপারে খুবই কেয়ারফুল হতে হবে। আমাদের কিবলাটা ঠিক করতে হবে। কিবলাটা আসলে ভারত, পাকিস্তান বা আমেরিকা না, কিবলাটা আসলে বাংলাদেশ হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে আমি বলবো যে তিনি একজন এনজিও কর্মী, একজন নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল পেয়েছেন, বাট একজন রাষ্ট্রনায়ক বা একজন রাজনীতিবিদ হিসেবে তার আসলে আমার মনে হয় কিছু ঘাটতি আছে, যেহেতু তিনি রাজনীতি করেননি। বাট তারপরেও আমি বলবো যে উনি আসলে খুবই একটা ক্রিটিক্যাল টাইমে দেশের দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব উনি ছাড়া অন্য কে নিতে পারতো, আর নিলে বা দেশের কী সিচুয়েশন হতে আমরা সেটা জানি না।
বাট একটা জিনিস আমাকে বলতেই হবে, যে পরিমাণ চক্রান্ত হয়েছে এই 17 মাসে, বাংলাদেশের যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ হতে পারত, বাট সেটাকে তিনি ঠেকাতে পেরেছেন এবং ইকোনমিকলি বাংলাদেশ কলাপস করেনি। হ্যাঁ, ইন্ডিকেটর সব জায়গায় অত হাই না, বাট উনি চেষ্টা করেছেন যে ইকোনমিক ইন্ডিকেটরগুলোতে একটা স্টেবল জায়গায় রাখতে। তো সেই ক্ষেত্রে আবার আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ না, বাট তাদের সুযোগ ছিল, তারা এখন সেকেন্ড ডিভিশনে আছে, তাদের সুযোগ ছিল স্টার স্ট্যান্ড না করুক, অ্যাটলিস্ট স্টার মার্ক পাওয়া, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে।